আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু সত্য ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা হলো আমার আর আমার সৎ বাবার মধ্যে। আমার বাবার মৃত্যুর পর আমাকে নিয়ে আমার মা দ্বিতীয় দ্বার পরিগ্রহণ করে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কিছুদিন পর আমার মা মারা যান। কোথাও যাবার জায়গা না থাকায় আমি আমার সৎ বাবার কাছেই থেকে যাই। প্রথমে আমার বর্ণনা দিচ্ছি। আমি দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা, আর গাছে বড় বড় ডাব। সামনের মতো পিছনে অনেক বড়। আমি রাস্তায় বেরোলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। এখন আমার বয়স 22, কিন্তু ঘটনাটা কিছুদিন আগে। আমার বাবার গায়ের রং কালো, মাথার চুল বেশি নেই। বাবার বয়স 47। মা মারা গেছেন অনেক দিন আগে। এবার আসি আসল ঘটনায়। আমি একদিন বাড়িতে একলা ছিলাম। বাবা তখন বাজার করতে গিয়েছিল। আমি কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। স্নান করে বাথরুম থেকে বেরিয়েছি গামছা জড়িয়ে। আমি জানতাম বাবা বাড়িতে নেই, তো কোনো অসুবিধা নেই। তাই বাথরুম থেকে বেরিয়ে রুমের মধ্যে কাপড় পরতে লাগলাম। হঠাৎ করে মনে হলো কেউ আমাকে দরজার আড়াল থেকে দেখছে। তাই আমি সামনে এগিয়ে গিয়ে দেখলাম কেউ নেই। আমি তখন ভাবলাম হয়তো আমার মনের ভুল। তারপর কলেজ ড্রেস পরে রেডি হয়ে গেলাম। তারপরে বাবা বাড়িতে এলেন। বাবা আমাকে বলল, মা, আমাকে একটু জল দে তো। আমি বললাম, হ্যাঁ বাবা, দিচ্ছি। এই বলে বাবাকে এক গ্লাস জল দিয়ে দিলাম। বাবা জল খেতে খেতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর গ্লাসটা রাখতে বলল আর বলল, আজকে তোর কলেজ যেতে হবে না, আজকে আমার শরীরটা ভালো নেই। আমি প্রথমে না করছিলাম, তারপর ভাবলাম না থাক, একদিন কলেজ বন্ধ করলে কিছু হবে না। তারপর আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আমি যাব না, তাহলে আমি ড্রেস চেঞ্জ করে আসি বলেই ঘরের মধ্যে চলে গেলাম। আর তখন গরমকাল, তাই কলেজ ড্রেস ছেড়ে নাই বললাম, বেশ বোঝা যাচ্ছে। তারপর আমি বাইরের রুমে গেলাম, যেখানে বাবা বসে আছেন। আমাকে দেখে বাবা আমাকে বলল, বস মা। আমি বাবার কথা মতো বসে পড়লাম। বাবা তখন খুব আবেগপ্রবণ হয়ে আমাকে বলল, তোর মা চলে যাওয়ার পর আর আমাকে দেখার কেউ নেই তুই ছাড়া। তুই যদিও আমার সৎ মেয়ে, কিন্তু কখনো সেরকম ভাবিনি। এখন তুই আমার সব। আসলে নিধুবাবু আমার সৎ বাবা হলেও উনি আমাকে যথেষ্ট আদর যত্ন করেন। তাই আমি ওনাকে বললাম, এসব বাদ দাও তো বাবা, তুমি আমার নিজের বাবা আর আমি তোমার নিজের মেয়ে। এখন তুমি এখানে বসো, আমি ঘরের কাজগুলো সেরে নিই। বাবা আমাকে বলল, একটু বস না, পরে করবি ক্ষণ। আমি বললাম, না, কাজগুলো সেরে নিই, তারপর কথা বলবো। বাবা আর আমাকে জোর করলো না। বাবা বলল, ঠিক আছে, তুই কাজগুলো সেরে নে। আমি কাজ করতে করতে লক্ষ্য করলাম বাবা ডাবের দিকে দেখছে। আমি কিছু বললাম না। রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে চলে গেলাম নিজের রুমে। বাবা পাশের রুমে আছেন। আমি কখনো নিজের রুমের ছিটকিনি দিই না। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। প্রায় 2-3 ঘন্টা পর আমি বুঝতে পারলাম কেউ আমাকে কলা খাওয়ানোর চেষ্টা করছে। আমি উঠে দেখলাম এ আর অন্য কেউ নয়, এ আমার বাবা নিধুবাবু। আমি ওনাকে বললাম, বাবা এটা কি করছো? নিধুবাবু বলল, আর পারছি না রে মা, কতদিন আগে লাগিয়েছি, এতদিন হয়ে গেল কাউকে আর লাগাতে পারিনি। কিন্তু আজকে সকালে যখন তোকে দেখলাম তখন মনে হলো তুই তোর মায়ের জায়গাটা নিতে পারবি, তাই আর থাকতে পারছি না। নে মা, এবার একটু কলা খা, কিছু হবে না, দেখবি খুব ভালো লাগবে। আমি বললাম, বাবা এটা ঠিক নয়, আমি তোমার হয়তো নিজের মেয়ে নই, কিন্তু তোমাকে বাবা ডেকে এসেছি। কিন্তু নিধুবাবু আমার কোনো কথাই শুনলেন না। লোকে জানলে কেলেঙ্কারি হয়ে যাবে ভেবে আমি ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না। আমি ততক্ষণে বুঝে ফেলেছিলাম আমি বাধা দিলেও উনি জোর করে কাজ ছাড়বেন। উনি আমাকে বললেন, দেখ মা, আমি প্রায় বুড়ো হয়ে গেছি, তাই বেশিক্ষণ পারবো না, আমাকে একটু সুযোগ দে। আমি তখন উপায়ন্ত না দেখে সুযোগ করে দিলাম। উনি প্রায় 1 ঘন্টা উল্টিয়ে পাল্টিয়ে কাজ করলেন। কাজ শেষে আমার এত ব্যথা হচ্ছে যে আমি ঘুমাতে পারছিলাম না। তারপর ঘন্টাখানেক পর আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, আমি পড়তে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তখন বাবা বলে, কী রে মা, কালকে কি বললাম ভুলে গেছিস? আমি তখন বললাম, না বাবা, আমি পারবো না। বাবা রেগে গিয়ে আমাকে বললেন, তাহলে তোর পড়তে যাও বন্ধ, আমি এক্ষুনি লাগাবো। আজ আমার মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে। মনে মনে বললাম, মা, তুমি আমাকে কোন নরকে রেখে গেলে? যে আমার নিরাপত্তা দেবে সেই তো চুরি করা শুরু করেছে। এখন আমি নিজেকে কিভাবে রক্ষা করব? রাতে যে সব কিছু হয়েছে তা যদি ওখানেই শেষ হতো তাহলে ওটা একটা দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারতাম। কিন্তু এখন তো দেখছি এই বুড়োর ভীমরতি ধরেছে, তার ভিতরের পশুসত্তা ভীষণভাবে জেগে উঠেছে। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করলাম,
ভগবান, তুমি আমাকে নরক থেকে উদ্ধার করো। ভগবান যেন আমার কথা শুনলেন। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতে দেখলাম অনন্যা এসেছে। অনন্যা আমার সবথেকে কাছের বান্ধবী। আমাদের এমন কোনো কথা নেই যা আমরা শেয়ার করি না। এমনকি ওর মা ওর বাবার অনুপস্থিতিতে অন্য কারোর সাথে খেলে মজা নিয়েছে তাও আমাকে বলেছে। ও আমাকে আরও বলেছে ওর বাবা নাকি ভালো মতো পারে না। ওদিকে আন্টি মানে অনন্যার মার চাহিদা একটু বেশি হওয়ায় ঘরের বাইরে গিয়ে মজা নেয়। যাই হোক, সেসব কথা পরে হবে। অনন্যা আমাকে দেখে জিজ্ঞেস করলো, কী রে, কাল যে কলেজ আসলি না? আমি ওকে বললাম, এমনি জানি রে, শরীরটা ভালো লাগছিল না তাই। কথাগুলো বলতে বলতে আমার চোখের কোণায় জল এসে গেল। হয়তো অনন্যা কিছু বুঝতে পেরে আমাকে বলল, অনামিকা, তোর কি কিছু হয়েছে? আমি বললাম, আরে না, তেমন কিছু হয়নি। তখন আমার পশু সমতুল্য বাবা নিধুবাবু সোফায় বসে সিগারেট খাচ্ছিল। ওনার দিকে চোখ যেতেই আমার বুকটা ধুকধুক করে উঠল। তখন অনন্যা আমাকে বলল, এই তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো, আজ ফিজিক্স স্যারের গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি তখন ব্যাগটা হাতে নিয়ে নিধুবাবুর দিকে আর চোখে লক্ষ্য করলাম উনি কিছু বলেন কিনা, তবে অনন্যা থাকায় হয়তো উনি কিছু বলবেন না। এরপর আমরা দুজন বান্ধবী কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে আমার নীরবতা দেখে অনন্যা আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ অনামিকা, নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে, আমাকে খুলে বল তো। আমি তখন মনে মনে ভাবলাম, ঘটনাটা চেপে যাওয়াই ভালো, এক কান থেকে দু কান হলে পরে সর্বনাশ হয়ে যাবে। তাই আমি ওকে বললাম, কিছু না রে, এমনি ভালো লাগছে না। ও আর বিশেষ আমাকে জোর করলো না, কিন্তু কলেজে পৌঁছে ক্লাসে না গিয়ে অনন্যা আমাকে শিমুলতলায় নিয়ে গেল। তারপর আমাকে জোর করে বলল, কী হয়েছে আমাকে বল। আমি তো আমার সব কথাই তোকে বলি, আমার কাছে তোর কিসের লজ্জা? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখের জল বিসর্জন দিয়ে গত রাতের ঘটনা ওকে খুলে বললাম। আমার কথা শুনে খুব দুঃখ প্রকাশ করলো অনন্যা। আমি ওকে বললাম, আমি পারবো না রে, আমি বাসায় ফিরলে আবার ওই পশুটা আমাকে লাগাবে, আমি আর নিতে পারবো না। অনন্যা আমাকে বলল, তুই চিন্তা করিস না, দেখি কি করা যায়। এই বলে ও রাহুলকে ফোন দিয়ে শিমুলতলায় আসতে বলল। মিনিট 20 মধ্যেই রাহুল চলে এলো। বন্ধুরা, এখানে বলে রাখি, রাহুলও আমার মতো পিতামাতা হারা সন্তান, তবেও পৈতৃক সূত্রে অনেক সম্পত্তির মালিক। রাহুল বেশ কয়েকবার আমাকে প্রস্তাব দিয়েছে, এমনকি রাহুল আমাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। যাই হোক, রাহুল আসতেই অনন্যা ওকে বলল, দেখ রাহুল, এখন বেশি কথা বলার সময় নেই। তুই তো অনামিকাকে মনে মনে ভালোবাসিস, ওকে বিয়েও করতে চেয়েছিলি। অনামিকা তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তুই কি এখন বিয়ে করতে পারবি? অনন্যার সরাসরি এরকম কথা শুনে রাহুল হকচকিয়ে গেল। প্রথমে ও ভাবলো হয়তো ওর সাথে ফান করা হচ্ছে, পরে যখন বুঝতে পেল এটা ফান নয় সত্যি, তখন রাহুল আমাকে বলল, অনামিকা, তোমাকে পাওয়া আমার জন্য গর্বের। ওর কথা শুনে আনন্দে আমার চোখে জল চলে এলো। এরপর ও আমাকে জড়িয়ে ধরে বলল, চলো এখনই আমরা মন্দিরে গিয়ে মালা বদল করে ফেলি। বন্ধুরা, এখন আমি রাহুলের সাথে খুব সুখে আছি, তবে রাহুল খুব ভালো খেলে। একটা রাতও আমরা না খেলে থাকতে পারি না।